জাপানের স্বাস্থ্য ব্যবস্থার খরচ কিভাবে আসলে বহন করা হয়? জাপানে সবার জন্য কিন্তু ইন্স্যুরেন্স মাস্ট। মানে যদি কোনো বিদেশীও যদি ৬ মাসের বেশি থাকেন বা রেসিডেন্ট কার্ড তার থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার জন্য কিন্তু হেলথ ইন্সুরেন্স করতেই হবে। তো জাপানের হেলথ ইন্সুরেন্স আসলে ২ রকম হয়। একটা হচ্ছে যদি আপনি এমপ্লয়েড হন, মানে ফুল টাইম চাকরি যদি আপনার থাকে, তাহলে আপনার হবে এমপ্লয়ি হেলথ ইন্সুরেন্স, যেটাকে ওরা বলে সাকাই হোকেন। এবং সেই ক্ষেত্রে আপনার যে টোটাল যে বেতন, বোনাস মিলিয়ে আপনি যেটা পান, তার আপনার বেতন ভেদে ৯ থেকে ১২% হেলথ ইন্সুরেন্স হিসেবে ওরা কেটে রেখে দিবে। শুরুতেই একদম, কোনো মাফ নাই। তো যেটা হচ্ছে যে এখান থেকে যদি আপনি ফুল টাইম এমপ্লয়ি হন, তাহলে দেখা যায় যে এর অর্ধেক মানে 5-6% কোম্পানি দেয়। আর বাকি 5-6% আপনার বেতন থেকে কেটে রেখে দিবে। আর আপনি যদি এমন হয় যে না আপনি ফুল টাইম এমপ্লয়ি না, আপনি পার্ট টাইম কাজ করছেন বা সেলফ এমপ্লয়েড বা ধরেন স্টুডেন্ট বা আপনার কোনো ইনকাম ওরকম ভিজিবল ইনকাম নাই, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওদের যেটা ন্যাশনাল হেলথ কেয়ার ইন্সুরেন্স যেটাকে ওরা বলে কোকুমিন কেনকো হোকেন, তার আন্ডারে কিন্তু আপনাকে যেতে হবে। তখন ওরা অনেক হিসাব-নিকাশ করে দেখে যে আপনার আসলে গত বছরের মানে ইনকাম কত ছিল, গত বছরে আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন, আপনার ঘরে কয়জন মেম্বার, এটা দেখে ওরা মোটামুটি একটা কস্ট এস্টিমেশন করে আপনার একটা ইনকাম হিসাব করে এবং বা খরচ হিসাব করে সেটার ১০% আপনাকে কিন্তু ইন্সুরেন্স হিসাবে কিন্তু জমা দিতে হবে। এবং এখানে কিন্তু একদম যেহেতু আপনার কোনো এমপ্লয়ার নাই, সুতরাং আপনাকে কিন্তু এই 10% এর পুরোটাই নিজের পকেট থেকে দিতে হবে। জাপানে কিন্তু একদম ইন্সুরেন্স ম্যান্ডেটরি, ইন্সুরেন্স না করে কিন্তু কোনো কিছু অ্যাক্সেস করা যাবে না। তো এইখানে কিন্তু একটা মেজর প্রশ্ন। আমরা বাংলাদেশে আসলে উন্নত চিকিৎসা চাই। আমরা বাংলাদেশে সব চাই, কিন্তু বাংলাদেশে কয়জন মানুষ হেলথ ইন্সুরেন্সের খরচ বা প্রিমিয়াম বহন করতে চাই? সেকেন্ড পার্ট হচ্ছে এই যে ইন্সুরেন্স দিল, তারপরে কি পুরা খরচটাই কি ইন্সুরেন্স বহন করবে? না। এরপরে আপনার মেডিকেলের যে বিল হবে, মানে হচ্ছে গিয়ে আপনি যদি নরমালি কোনো ডাক্তারকে চেম্বারে দেখান, রেগুলার যে ঔষধ কিনতে হয়, অথবা আপনার যদি কোনো হাসপাতাল অ্যাডমিশন লাগে, তখন যে টোটাল বিলটা যেটা হবে, তার ৭০% ইন্সুরেন্স দিবে। সেটা আপনার হচ্ছে এমপ্লয়ি ইন্সুরেন্স হোক, অথবা যেটা ওদের যে ন্যাশনাল হেলথ ইন্সুরেন্স সেটা হোক, যেটাই হোক না কেন ৭০% ইন্সুরেন্স বহন করবে। বাকি ৩০% কিন্তু আপনাকে আউট অফ পকেট দিতে হবে। মানে ৳১,০০,০০০ যদি বিল হয়, সেই ক্ষেত্রে কিন্তু ৳৭০,০০০ ইন্সুরেন্স থেকে দিবে। আর বাকি ৳৩০,০০০ কিন্তু আপনাকে আউট অফ পকেট পে করতে হবে। ধরেন বিল অনেক হয়ে গেল। যে বিল আসলে দেওয়ার সামর্থ্য নাই বা জটিল কোনো মেডিকেল ট্রিটমেন্ট লাগলো, খুবই এক্সপেনসিভ কোনো মেডিকেল ট্রিটমেন্ট লাগলো। তখন যে ৩০% নিজের পকেট থেকে দিতে হবে, দেখা গেল অনেক সময় এই ৩০% ৫০,০০,০০০ ইয়েন বা ৳১,০০,০০,০০০ চলে আসে। তখন আসলে কি হবে? কিন্তু তার এটা দেওয়ার সামর্থ্য নাই। তখন যেটা হয় যে আপনি যদি পার্মানেন্ট এমপ্লয়ি হন, তখন কিন্তু আপনার সেলারির একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত ক্যাপ থাকে। বাকি টাকাটা কিন্তু কোম্পানিকে বিয়ার করতে হয়। যেমন ধরেন কারোর কেউ পার্মানেন্ট এমপ্লয়ি, তার ধরেন আউট অফ পকেট বিল চলে আসছে ৫,০০,০০০, কিন্তু এই ৫,০০,০০০ এর তার ধরেন হাইয়েস্ট ক্যাপ আছে হয়তো ৫০,০০০ বা ৬০,০০০ ইয়েন মান্থলি। বাকি যে ৪,৪০,০০০ ইয়েন, এইটা কিন্তু তার কোম্পানি বা তার এমপ্লয়ার কিন্তু এটাকে পে করে দিবে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আরেকটা বলে সেটা হচ্ছে ওরা হাই কস্ট মেডিকেল এক্সপেন্স বেনিফিট, বা যদি কারোর দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে, তখন আসলে অনেকগুলো বিষয় আছে। ওরা অনেক কিছু বিবেচনা করে। বিবেচনা করে অনেক সময় দেখা যায় এটাকে ওরা মান্থলি উম ভাগ করে দেয় যে কিস্তিতে তোমার যেটা নিজের পোরশন 30% ওটা দিবা। বা অনেক সময় দেখা যায় এটা ওরা নেগোশিয়েট করে কিছুটা কমায়া ওট সিলিং এর মধ্যে নিয়ে এসে দেয়। কিন্তু আউট অফ পকেট কিন্তু কিছু না কিছু পে করতেই হবে। সেটা আপনি সরকারি হাসপাতালে যান বা বেসরকারি হাসপাতালে যান। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। একটা উন্নত স্বাস্থ্য সেবা তৈরি করতে বা মেইনটেইন করতে খরচ লাগে, এবং উন্নত স্বাস্থ্য সেবা যদি আমরা পেতে চাই, বাংলাদেশেও যদি আমরা এরকম একটা সুন্দর স্বাস্থ্যসেবা পেতে চাই, অবশ্যই আমাদেরকে কন্ট্রিবিউট করতে হবে। উইথআউট কন্ট্রিবিউশন বেনিফিট আশা করা যায় না।